ভাবুন তো, একটা গাড়ি যা রাতের অন্ধকারে মানুষ খেকো হয়ে যায়। এই গাড়ির মধ্যে যেই উঠে সে বশীভূত হয়ে পড়ে। গাড়ির কোনো ক্ষতি হলে সেটা মুহূর্তেই ঠিক হয়ে যায়। অদ্ভুত, তাই না? ভাবছেন এও আবার হয় নাকি? হ্যাঁ, হয়। তবে সেটা সিনেমাতে। কোন সিনেমা? বলছি সর্বকালের সেরা সুপারন্যাচারাল মুভির কথা, যার নাম ক্রিস্টেন। গল্পের শুরু ১৯৫০ সালের একটি পুরনো গাড়ির ফ্যাক্টরিতে, যেখানে কিছু গাড়ি নতুন করে তৈরি করা হচ্ছিল। সেখানে থাকা গাড়িগুলোর মধ্যে একটি লাল গাড়ি ছিল বিশেষভাবে আকর্ষণীয়, যা একজন দক্ষ মেকানিক মেরামত করছিলেন। হঠাৎ গাড়িটির হুড নিজে থেকেই বন্ধ হয়ে যায় এবং মেকানিক হাতে প্রচণ্ড আঘাত পান, যার ফলে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এরপর একজন সিনিয়র মেকানিক গাড়িটি পরীক্ষা করতে আসেন। তিনি যখন গাড়ির ভেতরে কাজ করছিলেন, তখন অসাবধানতাবশত তার সিগারেটের ছাই ভেতরে পড়ে যায়। কয়েক ঘন্টা পর ফ্যাক্টরির কাজ শেষে সবাই যখন বাড়ি ফিরছিল, তখন সুপারভাইজার দেখেন যে লাল গাড়িটির লাইট এখনও জ্বলছে। তিনি গাড়ির দরজা খুলতেই দেখেন সেই সিনিয়র মেকানিকের মৃতদেহ বেরিয়ে আসে। এই ঘটনার ২৮ বছর পরের দৃশ্য দেখানো হয়। আমরা ডেনিস নামের এক কলেজ ছাত্রকে দেখি, যিনি তার গাড়ি নিয়ে আর্নি নামের আরেক ছেলের বাড়ি যাচ্ছেন। আর্নি দেখতে সাদামাটা এবং ডেনিসের সম্পূর্ণ বিপরীত। তাদের দুজনের মধ্যে অনেক অমিল থাকলেও তারা খুব ভালো বন্ধু। আজ তাদের কলেজের প্রথম দিন। স্কুলে এসে লকার থেকে নতুন বই বের করার সময় তাদের চোখ পড়ে লি নামের এক সুন্দরী মেয়ের ওপর। মেয়েটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে স্কুলের সব ছেলে তার দিকে তাকিয়ে থাকত। কলেজ শেষে বাড়ি ফেরার পথে আর্নির চোখ পড়ে এক বাড়ির সামনে থাকা একটি পুরনো গাড়ির দিকে। সে সঙ্গে সঙ্গে ডেনিসকে গাড়ি থামাতে বলে। কাছে গিয়ে তারা দেখে এটি সেই লাল ক্লাসিক কার যা আমরা ২৮ বছর আগে দেখেছিলাম। এখন গাড়িটির অবস্থা খুবই খারাপ, কিন্তু আর্নির কাছে এটা কোনো ব্যাপারই ছিল না, কারণ প্রথম দেখাতেই গাড়িটি তার ভালো লেগে যায়। ঠিক তখনই গাড়িটির মালিক জর্জ সেখানে আসেন এবং বলেন এই গাড়ির নাম ক্রিস্টেন এবং এটি তার বড় ভাইয়ের ছিল। তার ভাই কয়েক বছর আগে এই গাড়ির দুর্ঘটনায় মারা যান। তখন থেকে গাড়িটি এখানে আছে। জর্জ মাত্র $১৫০ গাড়িটি তাদের কাছে বিক্রি করতে চান। আর্নির যেহেতু গাড়িটি পছন্দ হয়েছে, তাই সে রাজি হয়ে যায়। ডেনিস তাকে পরামর্শ দেয় যে এত ভাঙা গাড়িতে টাকা নষ্ট না করতে, কিন্তু আর্নি কোনো কিছু না ভেবেই গাড়িটি কিনে ফেলে। কথায় আছে, একবার কোনো জিনিস পছন্দ হলে নাকি বাকি ভালো জিনিসও চোখে খারাপ লাগে। আর্নির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। সন্ধ্যায় সে বাড়ি ফিরে তার বাবা মাকে গাড়ি কেনার কথা জানালে তারা রেগে যান, কারণ আর্নি না জানিয়ে একটি ভাঙা গাড়ি কিনেছিল। তার মা স্পষ্ট জানিয়ে দেন যে এই বাড়িতে এই ভাঙা গাড়ির কোনো জায়গা হবে না। আর্নি এসব কথা শুনে খুব রেগে যায়, কারণ এই গাড়িটি তার অনেক পছন্দের ছিল। তাই সে ডেনিসকে সঙ্গে নিয়ে গাড়িসহ একটি গ্যারেজে চলে যায়। সেখানে তারা উইল নামের একজন জেদি ও খিটখিটে স্বভাবের গ্যারেজ মালিকের দেখা পায়। তবুও তিনি আর্নিকে সেখানে গাড়ি রাখার অনুমতি দেন। বাড়ি ফেরার পথে ডেনিস আর্নিকে জিজ্ঞাসা করে কেন সে ক্রিস্টিনের মতো একটি ভাঙা গাড়ি কিনেছে। উত্তরে আর্নি বলে সে গাড়িটা বেছে নেয়নি, বরং গাড়িটাই তাকে বেছে নিয়েছে। পরের দিন দুপুরের খাবারের সময় ডেনিস আর্নির জন্য অপেক্ষা করছিল। অনেকক্ষণ পরেও আর্নি না আসায় সে তাকে খুঁজতে বের হয়। সেই সময় সে দেখে যে বার্ডি নামের একটি দুষ্ট ছেলে আর্নিকে বিরক্ত করছে। ডেনিস তাকে থামাতে এলে বার্ডি আর্নির দুপুরের খাবারের প্যাকেট মাটিতে ফেলে দেয় এবং আর্নিকে ধাক্কা দিয়ে সেগুলোর উপর ফেলে দেয়। এতে আর্নির চশমা মাটিতে পড়ে গেলে বার্ডি সেটা পায়ের নিচে চেপে ভেঙে দেয় এবং হেসে ওঠে। তখন ডেনিস বার্ডির ওপর আক্রমণ করলে বার্ডির দল তাকে ঘিরে ধরে। একটু পরে একজন শিক্ষক এসে ঝগড়াটা থামান। তখন আর্নি শিক্ষককে জানায় যে বার্ডি তাকে ছুরি দিয়ে ভয় দেখাচ্ছিল। শিক্ষক তার পকেট থেকে ছুরি বের করতে বললে তার পকেট থেকে সেই ছুরিটি বেরিয়ে আসে। শেষ পর্যন্ত শিক্ষক বার্ডি ও তার দলবলকে হেড অফিসে পাঠিয়ে দেয়। এভাবেই বেশ কয়েক সপ্তাহ কেটে যায়। অন্যদিকে আর্নি যখনই সময় পেত সে গ্যারেজে গিয়ে গাড়িটিকে ঠিক করত। একদিন গ্যারেজের মালিক এসে আর্নিকে সেখানে কাজের প্রস্তাব দেয়। এর বিনিময়ে আর্নি তার নিজের গাড়ির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ নিতে পারবে। আর্নি রাজি হয়ে দিনরাত পরিশ্রম করতে শুরু করে, কিন্তু তার অজান্তেই ক্রিস্টিনের প্রতি তার এক অদ্ভুত ভালো লাগা তৈরি হয়ে যায়। সন্ধ্যায় ডেনিস আর্নির সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসে, কিন্তু সে দেখে আর্নি অনেক বদলে গেছে। সে এখন চশমা পরা ছেড়ে দিয়েছে এবং পুরনো পোশাকের বদলে স্টাইলিশ পোশাক পরে। ডেনিসের সঙ্গে ভালো করে কথা না বলেই সে সরাসরি গ্যারেজের কাছে চলে যাচ্ছিল। তার মা তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। আর্নির মা তখন ডেনিসকে জানান যে
আর্নি এবং তার নতুন গাড়ি নিয়ে তিনি খুব চিন্তিত, কারণ তারা জানতে পেরেছেন গাড়িটির আগের মালিক শ্বাসরুদ্ধ হয়ে গাড়ির ভেতরেই মারা গিয়েছিলেন। পরের দিন ডেনিস জর্জের কাছে গেলে তিনি তার ভাইয়ের গল্প শোনানো শুরু করেন। তিনি জানান যে তার ভাই যখন ক্রিস্টিনকে কিনেছিলেন তখন তিনি এটির প্রতি পুরোপুরি আসক্ত হয়ে পড়েছিলেন। সেই গাড়িতেই তার ভাই, তার স্ত্রী এবং একটি মেয়েও মারা গিয়েছিলেন। তার ভাইয়ের মৃত্যুর পর গাড়িটি নিজে নিজেই জর্জের বাড়ির সামনে চলে আসে। এই কথা শুনে ডেনিস ভয় পেয়ে যায়। সন্ধ্যায় সে লুকিয়ে গ্যারেজে গাড়িটি দেখতে যায়। বাহিরে থেকে গাড়ির দরজা খোলার চেষ্টা করতেই সেটির রেডিও নিজে থেকেই চালু হয়ে যায়। ডেনিস ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে ডেনিস কলেজ স্টেডিয়ামে ছিল, কারণ সেদিন তাদের ফুটবল ম্যাচ ছিল। ডেনিস যখন ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছিল তখন হঠাৎ তার চোখ পড়ে একটি চকচকে লাল গাড়ির দিকে। সে বুঝতে পারে এটি আর্নির সেই ভাঙা গাড়ি ক্রিস্টেন, যাকে আর্নি পুরোপুরি নতুন করে ফেলেছে। এটা দেখে বাডি ও তার বন্ধুরাও অবাক হয়ে যায়। তখনই লি গাড়ি থেকে নেমে সবার সামনে আর্নিকে চুমু খায়। এটা দেখে ডেনিস মনে মনে একটু রেগে যায়, কারণ সে লিকে পছন্দ করত। এর ফলে তার খেলার প্রতি মনোযোগ কমে যায়। এই সুযোগে প্রতিপক্ষের খেলোয়াড়রা তার কাছ থেকে বল নিয়ে গিয়ে তাকে জোরে ধাক্কা দেয়। ডেনিস মাটিতে এমন জোরে পড়ে যে সে সঙ্গে সঙ্গে জ্ঞান হারায়। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সরাসরি হাসপাতালে পাঠানো হয়। ঘটনার কয়েকদিন পর ডেনিসের জ্ঞান ফিরলে সে দেখে যে সে হাসপাতালে আছে এবং তার পায়ে ও গলায় প্লাস্টার লাগানো। তখনই আর্নি তাকে দেখতে আসে। ডেনিস বুঝতে পারে আর্নি খুব দ্রুত বদলে যাচ্ছে। কয়েক মাস আগেও সে ছিল এক বোকা ছেলে, সে পরিবারের কথা মেনে চলত। যাই হোক, আর্নি শুধু দেখা করে তাড়াতাড়ি চলে যায়। সন্ধ্যায় আর্নি লিয়ের সঙ্গে সিনেমা দেখতে গেলে গাড়িতে বসে তারা একে অপরকে চুমু খেতে শুরু করে। যখন বিষয়টি আরও এগোতে থাকে তখন লি হঠাৎ গাড়ি থেকে নেমে যায়। আর্নি তার পেছনে গেলে লি বলে, তুমি তো আমার থেকেও এই গাড়িকে বেশি ভালোবাসো। আর্নির কাছে লির কথা অদ্ভুত লাগছিল, তবুও সে লিকে বুঝিয়ে আবার গাড়িতে নিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ গাড়ির উইন্ডশিল্ড খারাপ হয়ে যায়। আর্নি বাইরে নেমে আসে সেটি ঠিক করতে। অন্যদিকে লি গাড়িতে বসে কিছু খাচ্ছিল। তখনই হঠাৎ গাড়ির রেডিও নিজে থেকেই চালু হয়ে যায়। একই সময় গাড়ির ড্যাশবোর্ড থেকে খুব তীব্র আলো ছড়াতে শুরু করে, আর লি অনুভব করে যে তার দম বন্ধ হয়ে আসছে এবং সে ঠিকমতো শ্বাস নিতে পারছে না। আর্নি তৎক্ষণাৎ তাকে সাহায্য করতে যায়, কিন্তু গাড়িটি ভেতর থেকে লক হয়ে গিয়েছিল ততক্ষণে। আর্নি বাইরে থেকে গাড়ির লক খোলার খুব চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। যখন লি শ্বাসরুদ্ধ হয়ে প্রায় মরতে বসেছিল ঠিক তখনই সে ভেতর থেকে দরজা লক খুলতে সক্ষম হয়, আর পাশে দাঁড়ানো একজন লোক লিকে হাত ধরে টেনে বাহিরে নিয়ে আসে। লোকটি অনেক চেষ্টার পর লির গলায় আটকে থাকা খাবারটি বের করতে সক্ষম হয়। এটা দেখে আর্নি দৌড়ে তার কাছে যায়। সবকিছু শান্ত হলে আর্নি লিকে বাড়ি পৌঁছে দেয়। গাড়ি থেকে নামতেই লি দৌড়ে ঘরে চলে যায় এবং বলে যে সে আর্নির সঙ্গে কোনো কথা বলতে চায় না। আর্নি তার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কিন্তু লি তাকে বলে ক্রিস্টেন তাকে শ্বাসরোধ করে মারতে চেয়েছিল এবং যখনই তারা গাড়িতে একসঙ্গে থাকে কোনো না কোনো সমস্যা হয়, এই কারণেই সে আর ওই গাড়িতে উঠবে না। আর্নি মনে করে লি এর মাথায় বড় একটা ধাক্কা লেগেছে, তাই সে পরের দিন তার সঙ্গে কথা বলবে। তারপর আর্নি আবার গাড়িতে উঠে বসে, কিন্তু বারবার চেষ্টা করার পরও গাড়িটি চালু হচ্ছিল না। তখন সে ক্রিস্টিনের সঙ্গে কথা বলতে বলতে বলে, আজ লিয়ের সঙ্গে যা কিছু হয়েছে তাতে তার কিছু আসে যায় না, কারণ সে ক্রিস্টিনকে সবচেয়ে বেশি ভালোবাসে। এরপর সে চাবি ঘোরাতেই গাড়ির সঙ্গে সঙ্গে চালু হয়ে যায় এবং সে সরাসরি গ্যারেজে চলে যায়। ক্রিস্টিনকে সেখানে রেখে আর্নি বাড়ি ফিরে যায়। অন্যদিকে বাডি ও তার বন্ধুরা আর্নির পেছনে লুকিয়ে গ্যারেজে ঢুকে পড়ে। তাদের হাতে নানা ধরনের হাতিয়ার ছিল এবং তারা সেগুলো দিয়ে খুব দ্রুত পুরো গাড়িটা তছনছ করে ফেলে। পরের দিন আর্নি অনেক কষ্ট করে লিকে রাজি করিয়ে তার সঙ্গে নিয়ে আসে। তারা দুজন গ্যারেজে গাড়ি বের করতে গেলে আর্নি ক্রিস্টিনকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখে। এটা দেখে সে প্রচণ্ড আঘাত পায়। লি অবাক হয়ে জিজ্ঞাসা করে এটা কে করেছে, কিন্তু হঠাৎ আর্নি কোনো কারণ ছাড়াই লিয়ের উপরে চিৎকার করে তাকে দূরে চলে যেতে বলে। পরে আর্নি তার বাবা মাকে এ ব্যাপারে জানালে তারা তাকে শান্ত করে বলেন যে তারা তাকে নতুন গাড়ি কিনে দেবেন। কিন্তু এতে আর্নির আরও বেশি রাগ হয়, কারণ সে জানতো যে লি এর মতো তার বাবা মাও ক্রিস্টিনকে ঘৃণা করে। তাছাড়া সে ক্রিস্টিনের এই অবস্থার জন্য তার বাবা মাকেই দায়ী করে, কারণ তারা যদি তাকে গাড়ি বাড়িতে রাখার অনুমতি দিত তাহলে আজ ক্রিস্টিন ঠিকঠাক থাকতো। তারপর সে তাদের আরও গালিগালাজ করে নিজের ঘরে চলে যেতে ধরলে তার বাবা তাকে পেছন থেকে ডেকে মায়ের কাছে ক্ষমা চাইতে বলেন, কিন্তু আর্নি তার বাবার সঙ্গে আরও বাজে ব্যবহার করে। তখন তার বাবা তাকে চড় মারলে আর্নিও পাল্টা আক্রমণ করতে যায়।
এবং রেগে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে সরাসরি ক্রিস্টিনের কাছে গিয়ে সবকিছু জোড়া লাগিয়ে গাড়িটিকে ঠিকঠাক করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখন সে যা দেখে তা দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে দেখে যেন জাদুর মতো গাড়িটা নিজে থেকেই ঠিক হয়ে যাচ্ছে। তখন আর্নি খুশি হয়ে গাড়িকে জিজ্ঞাসা করে, তুমি আর কি করতে পারো? গাড়ি কয়েক মুহূর্তের মধ্যেই নিজেকে পুরোপুরি ঠিক করে ফেলে। মধ্যরাতে আমরা মুচি নামের একটি ছেলেকে দেখি, যে বাড়ির দলের লোক ছিল। সে রাতে বাড়ি ফিরছিল। হঠাৎ সে লক্ষ্য করে দেখে যে দূর থেকে গাড়ির ইঞ্জিনের আওয়াজ আসছে। কাছে গিয়ে সে দেখল এটি সেই ক্রিস্টেন, যা আবার নতুন অবস্থায় তাদের সামনে এসে দাঁড়িয়েছে। সে ভাবল আর্নি নিশ্চয়ই গাড়ির মধ্যে আছে। মুচি ভাবে আর্নি হয়তো জানতে পেরেছে যে সে বাড়ির সঙ্গে মিলে ক্রিস্টিনকে ভেঙেছে। সে আর্নির কাছে ক্ষমা চাইতে যেতে ধরলে হঠাৎ গাড়ির হেডলাইট জ্বলে ওঠে এবং দ্রুত তার দিকে এগিয়ে আসে। মুচি তখন নিজের জীবন বাঁচাতে দৌড়ে রাস্তার পাশের একটি গলিতে লুকিয়ে পড়ে। তার মনে হয় এবার গাড়ি হয়তো তার পেছনে আর আসবে না, কিন্তু দ্রুতই ক্রিস্টিন আবার তার পিছু নেয়। মুচি তখন দৌড়ে একটি পুরনো গুদামে ঢুকে, কিন্তু ক্রিস্টিন তার পিছু কিছুতেই ছাড়ে না। শেষমেশ মুচি এমন একটি ছোট গলির মধ্যে আটকে পড়ে যেখানে ক্রিস্টিনও আসে এবং এখানে পালানোর কোনো রাস্তা ছিল না। মুচি ছুরি বের করে আর্নিকে হুমকি দেয়, কিন্তু ক্রিস্টিন জোর করে ভেতর থেকে ঢুকে মুচিকে নির্মমভাবে চাপা দিয়ে সেখানেই মেরে ফেলে। পরের দিন সকালে আর্নি ডেনিসের সঙ্গে দেখা করতে গেলে তাকে মুচির ব্যাপারে বলে। এটা শুনে ডেনিস অনেক অবাক হয়। সে বুঝতে পারছিল না যে ক্রিস্টিন যদি পুরোপুরি ধ্বংস হয়ে যায় তাহলে সে এত তাড়াতাড়ি আবার ঠিক হয়ে গেল কিভাবে। কিন্তু আর্নি কোনো উত্তর না দিয়ে চুপচাপ চলে যায়। তখনই ডিটেকটিভ জেনকিন্স তার সঙ্গে দেখা করতে আসেন এবং ভরসা দিয়ে বলেন যে তিনি ক্রিস্টিনের উপর হামলা হওয়া গুন্ডাদের খুঁজছেন এবং মুচির খুনের মামলাও তার কাছে আছে। তখন আর্নি বলে যে সে মুচির মৃত্যুর ব্যাপারে কিছু জানে না, তবে এই খবরে সে খুব খুশি। এটা শুনে ডিটেকটিভ কিন্স তাকে সন্দেহ করতে শুরু করেন। এই কথা শুনে আর্নি চুপচাপ সেখান থেকে চলে যায়। পরে সে লিকে ফোন করে দেখা করতে বললে লি মানা করে দেয়, যার ফলে আর্নি আরও বেশি রেগে যায়। পরের দিন যখন বার্ডি ও তার বন্ধু মদ নিয়ে গাড়িতে যাচ্ছিল, পথে আরেকটি গাড়ি তাদের পিছু নেয়। তাই বার্ডি গাড়ি থামিয়ে দেখতে চায় ওই গাড়িতে কে আছে, কিন্তু সেই গাড়ির হেডলাইটের কারণে কিছু দেখা যায় না। এরপর সে গাড়ি রিভার্সে দিলে সেই গাড়িটাও একইভাবে রিভার্সে দেয়। তখন জানা যায় যে ওই গাড়িটা আর কেউ না, ক্রিস্টিন ছিল। তখন বার্ডি রেগে গিয়ে গাড়ি চালিয়ে সরাসরি একটি গ্যাস স্টেশনে যায়, যেখানে তার বন্ধু রিচি কাজ করত। তারপর সে বাইরে এসে একটি লোহার রড তুলে তার পিছু নেওয়া আর্নিকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই ক্রিস্টিন খুব দ্রুত এসে সরাসরি বার্ডির গাড়ির সঙ্গে ধাক্কা দেয়, যার ফলে বার্ডির গাড়িটা অনেক ক্ষতিগ্রস্ত হয়। বার্ডি ভাবে যে আর্নি গাড়ির ভেতরে আছে, তাই সে আর্নিকে বাইরে আসতে বলে, কিন্তু ক্রিস্টিন আবারও দ্রুত বার্ডির গাড়ির সঙ্গে ধাক্কা দিয়ে সেটাকে সরাসরি ওয়ার্কশপে ঢুকিয়ে দেয়। ঠিক তখন বার্ডির গাড়ি থেকে পেট্রোল লিক হতে শুরু করলে হঠাৎ তা থেকে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যে পুরো গ্যারেজ বিস্ফোরণে কেঁপে ওঠে এবং রিচিও সে আগুনে ঝলসে মারা যায়। এটা দেখে বার্ডি নিজের প্রাণ বাঁচিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ক্রিস্টিনের গায়ে আগুন লাগা সত্ত্বেও আবার তার পেছনে পেছনে যায়। শেষমেশ সে বার্ডিকেও চাপা দেয় এবং ওই আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। কিছুক্ষণ পর ক্রিস্টিন নিজে নিজেই গ্যারেজে চলে যায়। তখন উইল গ্যারেজেই ছিলেন। তিনি গ্যারেজ থেকে যাওয়ার সময় তার কানে বাইরে থেকে গাড়ির শব্দ আসে। তিনি গ্যারেজের দরজা খুলে দেখেন ক্রিস্টিন পুরো ধোঁয়ায় মোড়ানো। এটা দেখে তিনি অনেক অবাক হন, কারণ আর্নি তো অন্য কোনো গাড়ি ঠিক করতে গিয়েছিল। এখন তিনি তার বন্দুক নিয়ে দেখতে গেলেন ক্রিস্টিনের ভেতরে আসলে কে বসে আছে। তিনি দরজা খোলার চেষ্টা করলেন, কিন্তু সেটা অনেক গরম ছিল। তাই তিনি কাপড়ের সাহায্যে দরজা খোলার চেষ্টা করলেন। যখন দেখলেন গাড়ি একদম খালি, কিছুই বুঝতে পারলেন না। তারপর তিনি নিজেই গাড়িতে উঠলেন, কিন্তু হঠাৎ করে ক্রিস্টিন ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। তারপর সে উইলের সিটটা ড্যাশবোর্ডে ঠেকিয়ে নির্মমভাবে তাকে মেরে ফেলে। পরের দিন সকালে যখন আর্নি গ্যারেজে গেল, তখন দেখল গ্যারেজের বাইরে অনেকগুলো পুলিশের গাড়ি। সেখানে সে ডিটেকটিভ জেনকিন্সের সঙ্গে দেখা করলো। তখন জানতে পারল গ্যারেজের মালিক উইলের লাশ ক্রিস্টিনের মধ্যে পাওয়া গেছে। এই খবর শুনে আর্নি বলল কিভাবে সবটা হলো সে বুঝতে পারছে না, কিন্তু সে জানে এর পেছনে ক্রিস্টিনই আছে, কারণ সে আরও ঝকঝকে নতুন অবস্থায় তার জায়গায় দাঁড়িয়েছিল। অন্যদিকে ডেনিস হাসপাতাল থেকে বাড়ি ফিরলে লি তাকে ফোন করে এবং বলে সে তার সঙ্গে দেখা করতে চায়। এরপর লি বলে ক্রিস্টিন আর্নিকে নিজের মায়ায় ফাঁসিয়ে ফেলেছে এবং এখন সে ক্রিস্টিনের মায়ায় পড়ে কিছু না ভেবে অদ্ভুত সব কাজ করছে। ডেনিস বলল
সে বিশ্বাস করে যে আর্নি নিজের থেকেই কোনো ভুল কাজ করতে পারে না, কিন্তু যদি ক্রিস্টিন তাকে বশ করে ফেলে তাহলে তাকে থামানো খুব জরুরি। এরপর লি বাড়ি ফিরে গেলে কিছুক্ষণের মধ্যে আর্নি ক্রিস্টিনকে নিয়ে সেখানে চলে আসে। সে ডেনিসকে নিচে ডাকে এবং তার সঙ্গে যেতে বলে। ডেনিসও না চাইলেও তার সঙ্গে যেতে রাজি হয়। আর্নি আবারও খুব অদ্ভুত আচরণ করতে শুরু করে। হঠাৎ করে সে গাড়ি অনেক দ্রুত চালাতে শুরু করে এবং তারপর সে স্টিয়ারিং হুইল ছেড়ে দেয়। সেটা দেখে ডেনিস অনেক বেশি ঘাবড়ে গেল এবং বলল যে ক্রিস্টিন তাদের নিয়ন্ত্রণে নেই। কিন্তু আর্নি অদ্ভুতভাবে বলল যে তার আর ক্রিস্টিনের মাঝে কেউ আসতে পারে না। সে ক্রিস্টিনের উপর পুরোপুরি বিশ্বাস রাখে। নিজেকে প্রমাণ করার জন্য আর্নি গাড়িকে ফুল স্পিডে অন্য লেনে ঢুকিয়ে দেয়। সামনে থেকে আসা গাড়ির সঙ্গে তাদের ধাক্কা লাগতে গিয়েছিল, কিন্তু তারা একটুর জন্য বেঁচে যায়। তার বন্ধুর এমন পাগলামি দেখে পরের দিন ডেনিস ক্রিস্টিনের উপর একটি নোট লিখে যায়, যেখানে সে আর্নিকে সন্ধ্যায় গ্যারেজে দেখা করার জন্য ডেকেছিল। সন্ধ্যায় ডেনিস আর লি আর্নির জন্য ওয়ার্কশপে অপেক্ষা করছিল, কিন্তু আর্নি সেখানে আসে না। তাই তারা দুজনে পাশের এক্সকাভেটরে উঠে সেটাকে ওয়ার্কশপের ভেতরে নিয়ে আসে। তারা দুজনে ঠিক করে লি অফিসের ভেতরে থাকবে এবং যখন আর্নি ভেতরে প্রবেশ করবে তখন লি গেট বন্ধ করে দেবে। আর এই সুযোগ নিয়ে ডেনিস বুলডোজার দিয়ে ক্রিস্টিনকে ধ্বংস করে দেবে। প্ল্যান অনুযায়ী লি অফিসে চলে গেল, কিন্তু ওরা জানতো না ক্রিস্টিন ওয়ার্কশপের ভেতরেই আবর্জনার মধ্যে লুকিয়ে আছে। তারপর হঠাৎ করে গাড়ির হেডলাইট জ্বলে ওঠে এবং লিকে চাপা দিতে ক্রিস্টিন দ্রুত এগিয়ে আসে। লি কোনো মতে টায়ার ধরে ঝুলে থাকে, কিন্তু ক্রিস্টিনও হার মানেনি, আবারও তার উপর আক্রমণ করার জন্য এগিয়ে যায়। তখন ডেনিস এক্সকাভেটরটিকে লি এর সামনে নিয়ে আসে যাতে লি এর কোনো ক্ষতি না হয়। এরপর ক্রিস্টিন পিছিয়ে গিয়ে ওয়ার্কশপের অন্য পাশে চলে যায়, আর তাই ডেনিসও এক্সকাভেটরকে উল্টো দিকে নিয়ে যায় তার মোকাবেলা করার জন্য। এখন দুটি গাড়ি মুখোমুখি এসে দাঁড়ালো এবং দেখা গেল ক্রিস্টিন এখন নিজে নিজেই চলছে না, বরং আর্নি ভেতর থেকে তাকে নিয়ন্ত্রণ করছে। এখন সে পুরোপুরি গাড়ির নিয়ন্ত্রণে ছিল। হঠাৎ গাড়িটি তার হেডলাইট জ্বালালো এবং কয়েক সেকেন্ডের মধ্যে নিজেকে পুরোপুরি ঠিক করে ফেলল। অন্যদিকে এক্সকাভেটরও কাজ করা বন্ধ করে দিয়েছিল, সেজন্য ডেনিস সেটাকে আবার চালু করার চেষ্টা করতে লাগলো। এরই মাঝে গাড়ি অফিসের দিকে এগিয়ে যায় লিকে চিরজীবনের জন্য শেষ করতে। সে সবকিছু তছনছ করে লিয়ের দিকে এগোতে থাকে, কিন্তু ঠিক তখনই আর্নি উইন্ডশিল্ড ভেঙে বাইরে পড়ে যায়। লি তাকে দেখার জন্য এগিয়ে গেলে আর্নি হঠাৎ লাফ দিয়ে তাকে জড়িয়ে ধরে, কিন্তু দুর্ভাগ্যবশত তার শরীরে উইন্ডশিল্ডের এক বড় কাচের টুকরো ঢুকে গিয়েছিল। আর্নি শেষ মুহূর্তে তার প্রিয় গাড়িটাকে ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু আঘাতের কাছে হার মেনে সে সেখানেই মারা যায়। লি তখনই সেখান থেকে পালায়, কিন্তু ক্রিস্টিন বদলা নেওয়ার জন্য সঙ্গে সঙ্গে গাড়িটা রিভার্সে লাগিয়ে তাকে পিষে ফেলার চেষ্টা করে। ঠিক সময়ে লি বেঁচে দৌড়াতে সক্ষম হয় আর গাড়িটা একটি খুঁটিতে আটকে যায়। অন্যদিকে ডেনিস এই সুযোগটা কাজে লাগিয়ে এক্সকাভেটরটা আবার চালু করে ক্রিস্টিনের দিকে এগোতে লাগলো এবং গাড়িকে জোরে ধাক্কা দেয়, কিন্তু গাড়িটা এখনও তার সঙ্গে লড়াই করে বাঁচার চেষ্টা করছিল। ক্রিস্টিন আবার লি এর দিকে এগোতে চাইলে ডেনিস এক্সকাভেটরের থাবা দিয়ে পেছন থেকে তাকে পিষে দেয়। এর ফলে সেই পাগল গাড়ির শক্তি একটু কমে যায়। লি দ্রুত ডেনিসের কাছে পৌঁছায়, কিন্তু ওদিকে ক্রিস্টিন আবার সক্রিয় হয়ে নিজেকে ঠিক করার চেষ্টা করছিল। তাই এই পাগল ক্রিস্টিনকে চিরতরে শেষ করার জন্য ডেনিস বুলডোজার চালিয়ে তাকে পুরোপুরি চেপে ধ্বংস করে দেয়। পরের দিন ডেনিস আর লি ডিটেকটিভ জেন কিন্সের সাথে দেখা করে। সেখানে তারা দেখে যে অবশেষে ক্রিস্টিন পুরোপুরি একটি আবর্জনায় পরিণত হয়েছে। এটা দেখে তারা তিনজন সেখান থেকে চলে গেল। আমরা দেখতে পাই ক্রিস্টিনের একটি ছোট্ট টুকরো এখনও নিজে থেকেই কেঁপে উঠছে, যা দেখে নিশ্চিত হওয়া যায় যে এই শয়তান গাড়িটা এখনও জীবিত। আজ এই পর্যন্তই। কমেন্টে জানান কেমন লাগলো আমাদের আজকের পর্ব। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। রেসিং মানেই কি শুধু গতি, শুধু এক্সপেন্সিভ কার আর ফেমাস ড্রাইভারদের লড়াই? যদি বলি রেসের দুনিয়ার এক চ্যাম্পিয়ন একটা ছোট্ট পুরনো ভাঙাচোরা গাড়ি, যার নিজের মন আছে, ইচ্ছা আছে আর আছে প্রচণ্ড জেদ। কি বিশ্বাস হচ্ছে না? আজ আমরা 2005 সালে মুক্তিপ্রাপ্ত একটি মুভি সম্পর্কে জানব, যার নাম হার্ভি ফুললি লোডেড। এখানে হার্ভি নামের একটি বিটল রেসিং কার আছে এবং সেই রেসিং কারটি জীবন্ত। হার্ভির ভেতর কোনো ভূত বা আত্মা নেই, বরং হার্ভির নিজেরই একটা জীবন আছে। কিভাবে একটা পুরনো ভাঙাচোরা গাড়ি ন্যাসকারের মতো বড় রেসে নাম লেখালো? কিভাবেই বা সে হারাবে পৃথিবীর সেরা রেসারদের? আদৌ কি হারাতে পারবে সে? এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের সঙ্গেই থাকতে হবে। তো মুভির শুরুতে আমরা হার্ভি নামের একটি পুরনো রেসিং কার দেখতে পাই।
হার্ভি তার সময়ের সবচেয়ে বেস্ট রেসিং কার ছিল এবং সে আজ পর্যন্ত কোনো ধরনের রেস হারেনি। সে তার মালিকের সাথে সব ধরনের বিপজ্জনক রাস্তাই খুব ইজিলি পার করতে পারত। তবে একদিন হার্ভি খুবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে হার্ভি কোনো রেস জিততে পারছিল না, তাই তার মালিক তাকে পুরনো গাড়ির কারখানায় বিক্রি করে দেয়। চারপাশে শুধু পুরনো গাড়ি। হার্ভির সেই জায়গাটা একদম পছন্দ হলো না, সাথে কারখানার মালিককেও। সেই পুরনো গাড়ির কারখানার মালিক কাছে আসলেই হার্ভি তাকে নানাভাবে জ্বালাতো। কখনো পায়ের ওপর পেট্রোল ঢেলে দিত, তো কখনো মুখে ধোঁয়া ছেড়ে দিত। একদিন হার্ভি সেই কারখানা থেকে পালানোর চেষ্টা করে, তবে পালানোর সময় তার চাকার নিচে পড়ে থাকা কিছু লোহার টুকরা ঢুকে যায়, যার ফলে চাকা নষ্ট হয়ে যায়। ফলে সেখানেই তাকে থেকে যেতে হয়। সে জানে আর কিছুদিন এভাবে থাকলে হয়তো তাকেও ভেঙে ফেলা হবে। অন্যদিকে আমরা ম্যাগি পেইটন নামের একটা মেয়েকে দেখতে পাই। তাকে আমরা এখন থেকে ম্যাগি বলেই ডাকব। তো ম্যাগি আজ গ্র্যাজুয়েশন পাশ করেছে। তাদের পরিবারে সেই প্রথম গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো। ম্যাগির বাবা তাই আজ অনেক খুশি। ম্যাগি তার বাবার সাথে তার ভাইয়ের রেসিং কার প্র্যাকটিস দেখতে যায়। ম্যাগির বাবা একজন কার রেসের কোচ। ম্যাগির ভাইয়ের নাম রে পেইটন। তার ভাই রেসিংয়ে তেমন ভালো ছিল না। আসলে সে রেসিং কম্পিটিশনের জন্য নিজেকে তৈরি করার চেষ্টা করছিল। অন্যান্য দিনের মতোই সে রেসিং প্র্যাকটিস করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে বসে। সন্ধ্যায় ম্যাগি বাসায় একটা দেয়ালে তার পরিবারের টানানো ছবিগুলো দেখছিল। ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে যে তার পরিবারের সবাই রেসার। ম্যাগির মন সেগুলো দেখে খারাপ হয়। ম্যাগিও একজন নামকরা রেসার হতে চেয়েছিল, তাই সেও 15 বছর বয়স থেকে রেস করা শুরু করেছিল। কিন্তু একবার রেস করার সময় সে গুরুতর আহত হয়। এরপর থেকে তার বাবা তাকে রেসিং করতে একদম নিষেধ করে দেয়। ম্যাগির মা নেই, সে তার বাবা ও ভাইয়ের সাথে থাকে। পরের দিন ম্যাগির বাবা ম্যাগিকে উপহার দেওয়ার জন্য সেই পুরাতন গাড়ির কারখানায় নিয়ে যায় যেখানে হার্ভি ছিল। অনেক দেশেই অনেক পরিবার, বিশেষ করে আমেরিকান বাবা মায়েরা তার সন্তানদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে উপহার হিসেবে একটি গাড়ি দেন। যাই হোক, কারখানায় গিয়ে ম্যাগি গাড়ি পছন্দ করছিল। এদিকে হার্ভি ম্যাগিকে দেখে খুশি হয়ে যায়, তার সাথে বাড়ি যেতে চায়। তবে তার একটি চাকা ছিল না। হাজার চেষ্টা করেও সে এগোতে পারে না। হার্ভিকে তখনই একটা ক্রেন উপরে তুলে নিয়ে যাচ্ছিল। হার্ভি বারবার তার হর্ন বাজিয়ে ম্যাগির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল, কিন্তু ম্যাগি তাকে দেখতেই পায় না। ম্যাগি এতক্ষণে অন্য একটি গাড়িকে পছন্দ করে ফেলেছে। যখনই ম্যাগি সেই গাড়িটি কিনতে যাবে, তখনই ভাগ্যক্রমে হার্ভি সেই গাড়িটার উপর পড়ে যায়। গাড়িটার উপর পড়ার কারণে গাড়িটা একদম ভেঙে চুরে যায়। ম্যাগি আর কোনো উপায় না দেখে হার্ভিকেই কেনার সিদ্ধান্ত নেয়। হার্ভিকে বাড়ি আনার পর হার্ভির কিছু মেরামত করে ম্যাগির বাবা এবং ম্যাগিকে বলে হার্ভিকে কেভিনের গ্যারেজে নিয়ে যেতে। ম্যাগি গাড়ির ভেতর উঠতেই গাড়ির ড্যাশবোর্ড থেকে একটা চিঠি বেরিয়ে আসে। এই চিঠিটি ছিল পুরনো গাড়ির মালিকের পক্ষ থেকে। সেখানে লেখা ছিল, দয়া করে হার্ভির খেয়াল রেখো। ম্যাগি যখন কেবল গাড়ি স্টার্ট করতেই যাবে, তখনই হার্ভি একাই চলা শুরু করে দেয়। ম্যাগি এতে ভয় পেয়ে যায়। সোজা কেভিনের গ্যারেজে নিয়ে যায় ম্যাগিকে। কেভিন ম্যাগির স্কুলের বন্ধু ছিল। কেভিন ম্যাগিকে পছন্দ করত, কিন্তু বলার সাহস পায়নি কখনো। কেভিন গাড়িটা ঠিক করে দিতে রাজি হয়, কিন্তু তার আগে সে হার্ভিকে টেস্ট ড্রাইভে নিয়ে গিয়ে দেখবে। হার্ভিকে মেরামত করার আগে কেভিন আর ম্যাগি আগে একটা টেস্ট ড্রাইভে যায়। হার্ভি ঠিকমতো চলতে পারছিল না, শুধু ধোঁয়া বের হচ্ছিল। হার্ভির এই অবস্থা দেখে ম্যাগি তাকে ফেরত দেওয়ার কথা বলে। এই কথা শুনে হার্ভি খুব চিন্তায় পড়ে যায় এবং সামনের দুই চাকা উপরে তুলে পেছনের চাকা দিয়ে খুব স্পিডে চলতে শুরু করে। সেই সময় হার্ভি ম্যাগির কন্ট্রোলের বাহিরে ছিল। হার্ভি একটি স্পোর্টস কার মিউজিয়ামে গিয়ে থামে। হার্ভি জোরে জোরে হর্ন বাজাচ্ছিল। হর্ন থামানোর জন্য ম্যাগি গাড়ির পেছনের হুড খুললে হার্ভি ম্যাগির গায়ে পুরা মবেল ছিটকে ফেলে দেয়। আর হার্ভির সামনের হুডে ছিল একটি রেসিং স্যুট আর হেলমেট। ম্যাগি সেগুলো পরে নেয়। ম্যাগিকে দেখে ট্রিপ নামের একটা ছেলে এগিয়ে আসে। ম্যাগি আর হার্ভিকে দেখে সে টিটকারি করতে থাকে। ট্রিপও ছিল ম্যাগির স্কুলের বন্ধু, কিন্তু ম্যাগি হেলমেট পরে থাকায় সে ম্যাগিকে চিনতে পারে না। ট্রিপ নেক্সটাল কাপ উইনার ছিল, তাই আশেপাশে অনেক ভিড় ছিল তাকে দেখার জন্য। হার্ভি রেগে গিয়ে ট্রিপের গাড়িতে দাগ কেটে দেয়। ট্রিপও ভীষণ রেগে যায়। আশেপাশে সবাই রেস রেস বলে স্লোগান দিচ্ছিল। এখন তাদের ঝামেলার শেষ হবে এই রেস দিয়ে।
ম্যাগি হার্ভির ভেতরেই বসেছিল। সে যখন ট্রিপকে সরি বলতেই যাবে তখনই হার্ভি ভেতর থেকে জানালা দরজা সব লক করে দেয় এবং সোজা রেসিং ট্র্যাকে গিয়ে পৌঁছায়। দুজনই রেসিংয়ের জন্য প্রস্তুত। আমরা দেখতে পাই ট্রিপের রেসিং কার অনেক অ্যাডভান্সড, আর এদিকে আমাদের পুরনো হার্ভি। এরপর রেস শুরু হয়। তখন হার্ভি একা একাই চলতে শুরু করে। তখন ম্যাগি হার্ভিকে কন্ট্রোল করতে পারছিল না। হার্ভি একা একাই নিজের মতো রেস করছিল ট্রিপের সাথে। ট্রিপ হার্ভিকে ধাক্কা দেয় গাড়ি দিয়ে এবং রেসিং ট্র্যাক থেকে বাহিরে বের করে দেয়। তখন ম্যাগিও রেগে যায়। সেও এখন রেস করতে প্রস্তুত হয়। এখন ম্যাগিও হার্ভিকে সঙ্গ দিচ্ছিল। এরপর দুজনে মিলে আবার ট্রিপের বরাবর চলে আসে। যখন আবার ট্রিপ হার্ভিকে ধাক্কা মারতেই যায় তখন হার্ভি নিজেই তার সামনের চাকা উঁচু করে তা থেকে বেঁচে যায়। এটা দেখে ট্রিপও অবাক হয়ে যায়। অবশেষে ম্যাগি ও হার্ভি জিতে যায় অল্পের জন্য। একটা পুরনো গাড়ির কাছে হেরে গিয়ে ট্রিপের একদম মাথা খারাপ হয়ে যায়। ট্রিপ একজন নেক্সটেল কাপ চ্যাম্পিয়ন। সে কিভাবে এমন একটা ভাঙাচোরা পুরনো গাড়ির কাছে হেরে গেল সেটা তার কোনোভাবেই মাথায় আসছিল না। যাই হোক, ম্যাগি গ্যারেজে ফিরে গিয়ে কেভিনকে বলে এই রেসটা হার্ভি জিতেছে। কেভিন তার কথায় তেমন পাত্তা দেয় না। উল্টো সে বলে তোমার জন্য অনেক শুভকামনা। পরের দিন আমরা দেখি ম্যাগির বাবা আর ম্যাগির ভাইয়ের ঝগড়া হচ্ছে। ম্যাগির ভাই রেস হারার কারণে স্পন্সর হারাচ্ছিল। তখনই শেলি নামের একজন স্পন্সর লেডি হলুদ রঙের বিটল কার নিয়ে আসে ম্যাগিদের বাসায়। হার্ভির তো মনে লাড্ডু ফুটছিল সেই বিটল কারকে দেখে। যাই হোক, সেই মহিলা ম্যাগি ও ট্রিপের আগের দিনের ম্যাচটা ম্যাগির বাবা ও ভাইকে দেখায়। ম্যাগির বাবা ম্যাগিকে রেস করতে মানা করেছিল, তাই তার বাবা রেগে যায়। তবে ম্যাগি যেহেতু হেলমেট পরেছিল তাই ম্যাগিকে কেউ চিনতে পারেনি। ম্যাগি তার বাবাকে মিথ্যে বলে যে রেসটা আমি করিনি, করেছে আমার বন্ধু ম্যাক্স। এরপর ম্যাগির মাথায় আইডিয়া আসে যে এখন থেকে ম্যাক্সের নাম নিয়ে রেস করলে মন্দ হয় না। এদিকে রেস হেরে ট্রিপ অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়ে। তার ম্যানেজার তাকে বোঝায় এটা একটা সাধারণ রেসই তো, কিন্তু পুরাতন একটা গাড়ির কাছে এভাবে হেরে ট্রিপের ইগোতে লেগেছিল। ট্রিপ দুদিনের জন্য একটি রেসিং টুর্নামেন্টের ব্যবস্থা করে যেন সে আবার ম্যাক্সের সাথে রেস করতে পারে, কারণ সে জানতো যে ম্যাক্স অবশ্যই এই রেসে অংশ নেবে। কিন্তু সে তো আর জানে না যে ম্যাক্সই হলো ম্যাগি। ম্যাগি যখন গ্যারেজে যায় তখন কেভিন ম্যাগিকে বলে হার্ভিকে আবার একটা নতুন রেসিং কারে রূপ দেওয়ার কথা। হার্ভিকে আরও একটু মডিফাই করলে হার্ভি খুব ভালোভাবে রেস করতে পারবে। কিন্তু ম্যাগি বলে সে যখন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল তখন সে তার বাবাকে ওয়াদা করেছিল যে সে কখনো রেসে অংশ নেবে না। এরই মধ্যে হার্ভি দেখতে পায় গ্যারেজের মধ্যে একটি খবরের কাগজ পড়ে আছে, আর সেখানে সে দেখতে পায় সেই কম্পিটিশনে জিততে পারলে $10,000 দিবে। কেভিনের সাথে কথা শেষে যখন ম্যাগি গাড়িতে ওঠে তখন হার্ভি তার হুড নামিয়ে সেই খবরের কাগজটাকে বাতাসে ভাসিয়ে ম্যাগির চোখের সামনে আনে। সেখানে সেই রেসিং কম্পিটিশনের $10,000 বিজ্ঞাপনটি দেখে ম্যাগি ভাবে এই টাকা হলে তো সে খুব সহজেই নিউ ইয়র্কে যেতে পারবে। কেভিন তাকে বলে আমি ফ্রিতে তোমার গাড়ি মেরামত করে দিব, তুমি জিতলে এই টাকা আমরা ভাগাভাগি করে নিতে পারবো। যদিও ম্যাগি তখনও ভাবছিল, কিন্তু কেভিনের কথায় সে রাজি হয়ে যায়। কেভিন আর ম্যাগি হার্ভিকে মেরামত করার সময় অনেক মজার সময় পার করে। দুইজনে আরও ভালো বন্ধু হয়ে ওঠে। অন্যদিকে ট্রিপ আর তার বন্ধু এইটা বোঝার চেষ্টা করছে যে এমন পুরনো গাড়ির ভেতর এমন কি আছে যে ট্রিপের সুপার রেসিং গাড়িকে হারাতে সক্ষম। হার্ভিকে রেসিংয়ের জন্য প্রস্তুত করা হয়। রেসিংয়ের দিন হার্ভির নতুন লুক দেখে ট্রিপ অবাক হয়ে যায়। রেসটা ছিল 2 দিনের, অর্থাৎ প্রথম দিন যে জিতবে সে দ্বিতীয় দিন ট্রিপের সাথে রেস করার সুযোগ পাবে। প্রথম দিনের রেস শুরু হয়ে যায় এবং অনেক গাড়ির সাথে হার্ভি ও ম্যাগি খুব সহজেই তা জিতে যায়। রেসিং শেষে সবাইকে জানানো হয় কাল হবে সেই ফাইনাল ম্যাচ যেখানে অংশ নেবেন ট্রিপ এবং ম্যাগি, আর সেই রেসে যে জিতবে তাকে পুরস্কার হিসেবে $10,000 দেওয়া হবে। সন্ধ্যায় ট্রিপ সেই রেসিং ভিডিওগুলো দেখছিল। ট্রিপ লক্ষ্য করে ম্যাক্স নামে হার্ভিকে যে চালাচ্ছিল সে আর কেউ নয়, সে হলো ম্যাগি নিজেই। ম্যাগির চুল দেখেই সে বুঝে যায় এটা ম্যাগি। রাতে হার্ভি সেই হলুদ বিটল কারকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে সেইখানে চলে যায়। কেভিন সেখানে গেলে অবাক হয়ে যায় আর বলে আরে তুমি এইখানে কিভাবে এলে? ম্যাগি কেভিনকে বলে হার্ভির আলাদা একটা জীবন আছে। কেভিন ম্যাগিকে একটা নেকলেস গিফট করে।
পরের দিনের জন্য শুভকামনা হিসেবে। কেভিন আর ম্যাগি সুন্দর একটা সময় পার করছিল, কিন্তু হঠাৎ কোথা থেকে ট্রিপ চলে এলো। ট্রিপ কেভিনকে বলে সে ম্যাগির সাথে কিছু কথা বলতে চায়। বেচারা কেভিনকে সেখান থেকে চলে যেতে হয়। ট্রিপ ম্যাগিকে ট্রিপের দামি রেসিং কার চালানোর প্রস্তাব দেয়। ম্যাগি এতে অনেক খুশি হয়ে যায় এবং ট্রিপের গাড়ি নিয়ে চলে যায়। হার্ভির এতে অনেক মন খারাপ হয়ে যায়, কারণ ম্যাগি তাকে ছেড়ে অন্য গাড়ি চালাতে যাচ্ছে। যখন ম্যাগি ট্রিপের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, তখন ট্রিপ সুযোগ পেয়ে হার্ভির কাছে আসে। সে দেখতে চায় এত পুরনো একটা গাড়ির ভেতরে কি এমন আছে যে তার দামি রেসিং কারকেও হার মানায়। হার্ভিও সুযোগ পেয়ে ট্রিপের মুখে পেট্রোল ঢেলে দেয় এবং তার হুড দিয়ে ট্রিপের মাথায় মারে। ট্রিপ হার্ভিকে রেগে গিয়ে ভাঙার চেষ্টা করে, কিন্তু তেমন কোনো লাভ হয় না। এদিকে ম্যাগি ফিরে এসেছে দেখে যখন ট্রিপ সেই দিকে তাকায়, তখন হার্ভি পেছন থেকে আজব এক ধরনের ভঙ্গিমা করে। ম্যাগি ফিরে এসে বলে সেই রেসিং কার চালিয়ে অনেক মজা পেয়েছে। ট্রিপ তাকে প্রস্তাব দেয় কাল রেসিংয়ে যে জিতবে সে $10,000 তো পাবেই, সাথে যে হারবে তার গাড়িও পাবে। এই কথা শুনে প্রথমে ম্যাগি রাজি না হলেও পরে তার বাড়ির অবস্থার কথা ভেবে রাজি হয়ে যায়। পরের দিন কেভিন ম্যাগিকে বলে হার্ভি অদ্ভুত আচরণ করছে, তুমি ওর সাথে একটু কথা বলতে পারো কিনা দেখো তো। ম্যাগি হার্ভিকে বলে আজ তোমার আমার কথা শুনতেই হবে। এই কথা শুনে হার্ভিও রাগ দেখাচ্ছিল। যখন রেসের সময় হয় তখন ম্যাগি আর ট্রিপের গাড়ি রেসিং ট্র্যাকে ছিল। এরপর ম্যাগি ও ট্রিপের রেস শুরু হয়ে যায়। ট্রিপ যখন ম্যাগির আগে চলে যায় তখন ম্যাগি বলে ওঠে আমাদের জিততেই হবে, এই গাড়িটা আমাকে পেতেই হবে। এই কথা শুনে হার্ভি থেমে যায়। হাজার চেষ্টা করেও হার্ভিকে আর চালাতে পারে না ম্যাগি। ইচ্ছাকৃতভাবেই হার্ভি হেরে যায়। এরপর ট্রিপ সবার সামনে ম্যাগিকে তার হেলমেট খুলে তার মুখ দেখাতে বলে। ম্যাগিকে দেখে সবাই অবাক হয়ে যায়, সাথে তার বাবাও। এরপর যখন রেস হারার জন্য ম্যাগি রাগ করে চলে যাচ্ছিল, তখন কেভিন তাকে ডেকে শান্ত হতে বলে এবং হার্ভিকে নিয়ে চলে যেতে বলে। কিন্তু তখন ট্রিপ তাদের সামনেই চলে আসে এবং নতুন শর্তের কথা জানায়। শর্ত অনুযায়ী ট্রিপ হার্ভিকে নিয়ে যায়। ম্যাগির বাবাও ম্যাগির কাছে এসে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। যাই হোক, ম্যাগির যখন মন খারাপ তখন ম্যাগির বান্ধবী ম্যাগিকে বোঝায় যে তোমার রেস পছন্দ তো তুমি রেস করো, অন্যের কথায় কান দিও না। ম্যাগি আবার ট্রিপের কাছে ফিরে যায় হার্ভিকে ফেরত নেওয়ার জন্য। ট্রিপ তাকে বলে তোমার গাড়ি তো নেই এখানে, আমার বন্ধু হার্ভিকে নিয়ে চলে গেছে, তাও আবার গিয়েছে মনস্টার ট্রাক শোতে, যেখানে গাড়িরা একে অপরকে ধাক্কা দিয়ে নষ্ট করে ফেলে। হার্ভি ছিল এখানে দুর্বল একদম। ম্যাগিও ইতিমধ্যে চলে এসেছে হার্ভিকে বাঁচাতে, কিন্তু হার্ভির কাছে ম্যাগিকে যেতে দেওয়া হয় না। ম্যাগি বলে আমি এই গাড়িটি ফেরত নিতে চাই। সেখানে থাকা অর্গানাইজার বলে এই গাড়ির কোনো অংশ ঠিক থাকলে তোমায় দিয়ে দেওয়া হবে, তখন ফ্রিতে নিয়ে যেও। এদিকে হার্ভিকে সকল গাড়ি একের পর এক ধাক্কা দিয়ে তাকে ভেঙে ফেলেছে। এটা দেখে ম্যাগি এক প্রকার জোর করেই কোনো রকমে হার্ভির কাছে পৌঁছায়। হার্ভি ম্যাগিকে সেখানে দেখে অনেক খুশি হয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে এক মনস্টার ট্রাক চলে আসে তাকে পিষে ফেলতে। এটা দেখে হার্ভি উল্টো হয়ে ম্যাগিকে গাড়িতে বসিয়ে নেয়। এরপর ম্যাগি সেখানকার সব গাড়ির সাথে টক্কর দিয়ে হার্ভিকে নিয়ে পালাতে সক্ষম হয়। এরপর ম্যাগি হার্ভিকে নিয়ে সোজা কেভিনের গ্যারেজে চলে আসে। কেভিন তো হার্ভিকে দেখে একেবারে হতবাক হয়ে যায়। এরপরও তারা দুজন হার্ভিকে মেরামত করতে লেগে পড়ে। পরের দিন ম্যাগির ভাই রে জুনিয়র কার কম্পিটিশন ছিল, কিন্তু প্রতিবারের মতো রে গাড়ি অ্যাক্সিডেন্ট করে বসে। যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন জানা যায় যে রে জুনিয়র এক চোখে তেমন ভালো দেখতে পাচ্ছিল না, কিন্তু তার নেক্সট আরও একটা রেস ছিল। তখন সে বলে ম্যাগি যেন তার জায়গায় রেসটা করে, কিন্তু ম্যাগির বাবা তাকে একদম নিষেধ করে দেয়। তখন ম্যাগি বলে আমার তো শুধু একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর ভাই তো প্রায়ই অ্যাক্সিডেন্ট করে, ওকে তো মানা করো না, আমায় এত মানা কেন করো? ম্যাগির বাবা বলে তুমি একদম তোমার মায়ের মতো দেখতে, আমি তোমাকেও হারাতে চাই না। অন্যদিকে কেভিন হার্ভির মেরামত করতে পারছিল না। হার্ভির অনেক ক্ষতি হয়েছিল এবং সেগুলো ঠিক করতে অনেক টাকার দরকার, কিন্তু তার কাছে এখন এত টাকা নেই। ঠিক তখনই ম্যাগির ভাই সেখানে আসে এবং তার জায়গায় ম্যাগিকে রেসে অংশ নেওয়ার জন্য জোর করে। তখন ম্যাগিও জানায় সে শুধু হার্ভিকে নিয়েই রেসে অংশগ্রহণ করবে। এ কথা শুনে তার ভাই হার্ভিকে ঠিক করার জন্য বড় একটা মেকানিক টিমের ব্যবস্থা করে দেয়। এরপর সবাই মিলে কয়েক ঘন্টার মধ্যে হার্ভিকে একদম নতুন করে তোলে
এবং তাকে আবার পেইন্ট করে দেয়। তখন হার্ভিও আবার নতুন হয়ে ওঠে এবং ফাইনালি রেসের দিন চলে আসে এবং ট্রিপ আবার হার্ভিকে দেখে অবাক হয়ে যায়। ট্রিপ তার বন্ধুকে বলে, হার্ভিকে নিয়ে গিয়েছিলে কিন্তু ওটাকে একদম ধ্বংস করে দাওনি কেন? যাই হোক, রেস শুরু করার আগে ম্যাগি হার্ভির কাছে ক্ষমা চেয়ে নেয়, আর ম্যাগি এবার ম্যাক্স হয়ে নয়, ম্যাগি পেইটন হিসেবেই রেসে অংশ নেয়। টিভিতে নিউজ হচ্ছিল, ম্যাগির বাবা দেখে ম্যাগি সেখানে মানা করার পরও অংশ নিয়েছে। রে এবং কেভিন ম্যাগিকে অল দ্য বেস্ট জানায়। ম্যাগি মনে মনে তার বাবাকে মিস করছিল। এরপর শুরু হয়ে যায় রেস। ম্যাগি ভয় পাচ্ছিল অনেক। বাকি রেসিং কার ম্যাগি ও হার্ভিকে রেখে অনেক সামনে চলে যায়, কিন্তু কিছু সময়ের মধ্যে হার্ভিও সবাইকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে থাকে, আর এটি দেখে তার বাবা অনেক খুশি হয়ে যায়। স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ম্যাগি যখন সামনে এগিয়ে যাচ্ছিল তখন অন্য গাড়িগুলো তাকে পুরো ঘিরে নেয়, আর সে কারণে সে আর সামনে যেতে পারে না। ঠিক সেই সময়ে স্পিকারে কেউ একজন ম্যাগিকে বলে, তুমি জিতবেই আজ। এই কথা শুনে ম্যাগি অবাক হয়ে যায়, কারণ এটা তার বাবার কণ্ঠ। তার বাবা তাকে উৎসাহ দিচ্ছিল। ম্যাগি অনেক খুশি হয়ে যায় এবং আত্মবিশ্বাস খুঁজে পায়। ম্যাগি কোনো রকম রেসিং কারের উপর দিয়ে এগিয়ে যায়। রেস চলাকালে হার্ভির অবস্থা আবার খারাপ হতে থাকে। হার্ভির পেট্রোল ট্যাঙ্ক ফেটে যায়। মাঝে গাড়ি মেরামত করার জন্য ম্যাগিকে পিট ক্রু মেম্বাররা বলে, আরেকবার কিছু হলে ট্যাঙ্ক আবারও ফেটে যেতে পারে, অতএব এবার সাবধানে চালাতে হবে। রেস আবার শুরু হলে ট্রিপ হার্ভিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ম্যাগি বুদ্ধি করে ব্রেক চেপে দেয়, আর ট্রিপের গাড়ি দেয়ালে গিয়ে ধাক্কা লাগে, আর হার্ভি পাশের লোহার রিংয়ের ওপর দিয়ে মারাত্মক এক স্লাইডের সাথে শেষমেশ আবার রেস জিতে যায়। আর সেই সাথে ম্যাগি হয়ে যায় একজন প্রথম নেসকার চ্যাম্পিয়ন মেয়ে। রেস শেষে ট্রিপ আবার ম্যাগি আর হার্ভিকে দেখে পাগল হয়ে যায়। সে বলতে থাকে, এটা একটা ভুতুড়ে গাড়ি, আর সেই জন্যেই সে এই রেস জিতেছে। যাই হোক, অবশেষে ম্যাগি কেভিনকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। অন্যদিকে আমরা কয়েক সপ্তাহ পরে হার্ভি আর সেই হলুদ রঙের বিটল কারকে একসাথে দেখতে পাই, যারা দুজনই দুজনকে পছন্দ করে, আর দুজনই লং ড্রাইভে চলে যায়। তো এখানেই গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, ম্যাগি এবং তার ছোট্ট বন্ধু হার্ভি প্রমাণ করে দিল লুকস ডাজন্ট ম্যাটার, আসল হলো সাহস আর আত্মবিশ্বাস। ট্রিপের সব ষড়যন্ত্র, অহংকার এবং শক্তি ব্যর্থ হলো এই ছোট্ট কিন্তু হার না মানা বিটলের কাছে। হার্ভি শুধু রেস জেতেনি, সে ম্যাগিকে সাহায্য করেছে তার নিজের পরিচয় খুঁজে পেতে। আপনাদের কাছে কেমন লাগলো এই সিনেমাটি কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। রদবদল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।